আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট সাহান মন্ডল মহাশয় টিপিন 90 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের ক্লাস 10-এর বাংলা সাবজেক্টের সেকেন্ড ইউনিট টেস্ট এর যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ, দেখো এই প্রশ্নপত্র কত সোজা এবং এর উত্তরগুলো কোথায় আছে দেখো। প্রথমেই দেখো সঠিক উত্তরটি নির্বাচন করতে বলছে। তো ভিডিও শুরু করার আগে তোমাদের রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটিও ক্লিক করে রাখবে। ওকে, তো দেখো সঠিক উত্তরটি নির্বাচন করতে কি বলছে। একটা গিরিজ মহাপাত্রের ট্যাগ থেকে যা পাওয়া যায়নি, একটি দেখো দেশলাই পাওয়া গিয়েছিল, একটি টাকাও পাওয়া গিয়েছিল, একটি লোহার কম্পাসও পাওয়া গিয়েছিল, একমাত্র একটি পেন্সিল এটা পাওয়া যায়নি। ওকে, দুইটা কি বলছে দেখো, জরাই মরা মুমূর্ষদের পান লুকানো রয়েছে কোথায়, দেখো বিনাশের মধ্যে। ওকে, তাহলে এই বিনাশের মধ্যে এটা তোমার অ্যান্সার হবে। এরপরে তিনেরটা বলছে বিদায় এবে দেহ বিদুমুখী, এখানে বিদুমুখীকে, এখানে বিদুমুখী হচ্ছে ইন্দ্রজিতের স্ত্রী প্রমিলা, এই প্রমিলাটা হবে। হরিদার ঘরের মাদুরের ওপর সাদা উত্তরিয়া ছাড়া আর কি পড়েছিল, একটি ঝোলা আর গীতাটা পড়েছিল, অর্থাৎ এইটা তোমার অ্যান্সার হবে। এরপরে বলছে ফেনাইলা কনক বলয় দূরে নিম্নরেখ পদটি যে সমাসের উদাহরণ, এখানে দেখো এইটি হবে অব্যয়ীভাব সমাস। ওকে, এরপরে যে দেখো কম বেশি 20টি প্রশ্নের উত্তর দিতে বলেছে 1 নম্বর মানের, খুবই সোজা, শুনে নাও এই উত্তরগুলি কোথায় আছে এবং ছোট করে উত্তরটা বুঝে নাও। তোমাদের মানে বইয়ে আশা করি এর উত্তরগুলো সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে, তো সেগুলো তোমরা অবশ্যই মুখস্থ করে নেবে। ওকে, তো দেখো কি বলছে, উড়িলা মৈনাক শৈল অম্বর উজলি, এখানে কোন প্রসঙ্গে মৈনাক শৈল এর কথা বলা হয়েছে, এটা দেখো এটা অভিষেক কবিতা থেকে নেওয়া হয়েছে। ওকে, যেটা মেঘনাদ বধ কাব্য মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কবিতা থেকে তোলা হয়েছে। ক্লিয়ার? এখানে মৈনাক শৈল বলতে মৈনাক পাহাড় যেটা আছে সেই পাহাড় উড়ছে। ওকে, কোথায়, অম্বর মানে আকাশের ওপর দিয়ে। কেন? কারণ ইন্দ্রজিৎ কী করছে, রামের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে সে রথ বাহির করে যুদ্ধে যাচ্ছে। ওকে, সেই রথের সঙ্গে তুলনা করছে। ক্লিয়ার? এই বিষয়টাকে নিয়ে তুমি তুলে দেবে, তোমাদের মানবে সুন্দর এর উত্তর আছে, মুখস্থ করে নেবে। কোশ্চেনগুলো খালি ভালো করে লক্ষ্য করে নাও, এই কোশ্চেনগুলো তোমাদের খুবই ইম্পর্টেন্ট, এই কোশ্চেনগুলোকে মুখস্থ করে নেবে উত্তরগুলো। কী বলছে দেখো, জগদীশবাবু কোন কৌশলে হিমালয় থেকে আগত সন্ন্যাসীর পায়ের ধুলো পেয়েছিলে। দেখো জগদীশবাবু খড়মের সঙ্গে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ে পরিয়ে দেওয়ার ভান করে তিনি পায়ের ধুলোটা নিয়েছিলেন, এই তথ্যটা তোমাকে তুলতে হবে। এটা কি আছে, এটা দেখে বহুরূপী গল্প থেকে নেওয়া। ক্লিয়ার? এটা বহুরূপী গল্প থেকে। তিনেরটা বলছে দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর, এটা দেখো প্রলয় উল্লাস থেকে নেওয়া। পংক্তিটির অর্থ হলো, দেখো দিগম্বর মানে এখানে মহাকাল শিবকে বলছে, সেই শিবের জটায় যে চাঁদ, একখণ্ড চাঁদ আছে, সেই চাঁদের সঙ্গে তুলনা করছে যে শিবের জটায় যেন চাঁদ শিশু হাসছে। ওকে, এই তথ্যটা তোমাকে তুলতে হবে। চারেরটা বলছে দেখো বুড়ো মানুষের কথাটা শুনো, বুড়ো মানুষের কথাটা শুনো, এটা কোথায়, এটা দেখো পথের দাবি গল্প থেকে নেওয়া হয়েছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। বুড়ো মানুষের কোন কথা শুনতে বলা হয়েছে, অর্থাৎ নিমাইবাবু যখন সব্যসাচীর পকেট থেকে কলকেটা পেয়েছিল তখন নিমাইবাবু ভেবেছিল কি, যে গাঁজা খাই, এবং এর শরীর তো ক্রমশ ভেঙে যাচ্ছে, ওইনে তাকে গাঁজা খাওয়ার কথাটা যাতে সে দূরে থাকে সেই উপদেশ দিয়েছিল, ওইনে বলেছিল বুড়ো মানুষের কথাটা শোনো। তাহলে এই তথ্যটা তুমি তুলবে। এরপরে দেখো বলছে উপমান কর্মধারয় সমাস এবং উপমিত কর্মধারয় সমাসের মধ্যে একটি পার্থক্য লেখো। এর উত্তরটা দেখো আমি তোমাদের দেখাচ্ছি। দেখো যে যার বইয়ে তো অবশ্যই আছে, সেটা মুখস্থ করতে পারো, তা নাহলে এইটাও মুখস্থ করতে পারো। দেখো যে উপমান কর্মধারয় সমাসে কী হচ্ছে, উপমানের সঙ্গে সাধারণ ধর্মের সমাস হয়, আর উপমিত কর্মধারয়ের সমাসে উপমেয় পদের সঙ্গে উপমান পদের সমাস হয়। ব্যাস, এই তত্ত্বটা খালি তুলে দেবে। ক্লিয়ার? এবারে কি বলছে, কোনো উদাহরণ চাইনি, শুধু পার্থক্য একটি করে তুলে দিলেই হয়ে যাবে। তো এই বিষয়টা তুলে দেবে। ওকে, এরপর দেখো এই 6টা কোশ্চেন খুব সোজা। সন্ধি ও সমাসের একটি পার্থক্য লেখো। সন্ধি হচ্ছে কি, পদের সঙ্গে পদের মিলনকে বলা হয় সন্ধি, আর সমাস শব্দের সঙ্গে শব্দের মিলনকে বলা হয় সমাস। শুধু এইটা একটা পার্থক্য লিখবে, তাছাড়া আরও তুমি লিখতে পারো, যেহেতু এটা 1 নম্বরের, তো একটা লিখলেও চলবে এবং 2-3টে অবশ্যই তুমি দেবে। এছাড়াও তুমি লিখতে পারো যে সন্ধিতে দুটি পদেরই অর্থ প্রাধান্য থাকে, কিন্তু সমাসের কখনো কখনো দুটি পদের অর্থ প্রাধান্য পায় না। ব্যাস, এটুখানি তুলে দিলেই হয়ে যাবে। এরপরে দেখো উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে, একটি উদাহরণ দাও। দেখো দেখো এখানে দেখতে পাচ্ছ উপপদ তৎপুরুষ সমাস, তো এটা লিখবে যে তৎপুরুষ সমাসে উপপদের সঙ্গে কৃদন্ত পদের মিলন ঘটে তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। ওকে, এখানে দেখো অনেকগুলো উদাহরণ আছে, তুমি লিখবে অগ্রে জন্মে যে অগ্রজ, জলে চরে যে জলচর, এই রকমভাবে উদাহরণ তুমি তুলে দেবে। ক্লিয়ার? এরপরে দেখো দ্বন্দ্ব সমাসের অর্থ কী।
দ্বন্দ্ব সমাসের অর্থই হচ্ছে পূর্বপদ এবং উত্তরপদ উভয় পদেরই অর্থ প্রাধান্য পায়। ওকে, দুটো পদেরই, যেমন বাবা ও মা, বাবা মা, পিতা ও মাতা, পিতা মাতা, হাট ও বাজার, হাট বাজার, অর্থাৎ পূর্বপদ উত্তরপদ দুটি পদেরই অর্থ প্রাধান্য পায়, তাকেই দ্বন্দ্ব সমাস বলা হয়। তাহলে এটাও খুব সোজা। এবারে দেখো তিনেরটা বলছে কম বেশি 60টি শব্দের উত্তর দাও। কোশ্চেনটা দেখে নাও, এই উত্তরগুলো তোমাদের খুবই সোজা, খালি কোথা থেকে তোলা হয়েছে এইটা পারফেক্ট বুঝে নাও। বলছে দেখো গিরিশ মহাপাত্রের ট্যাগ থেকে, অর্থাৎ ট্যাগে ও পকেটে কি কি পাওয়া গিয়েছিল। এটা দেখো তোমার পথের দাবি থেকে আছে, পথের দাবি। ক্লিয়ার? এটা খুবই সোজা। দেখো এখানে দেখতে পাচ্ছ, দেখো ট্যাগ হইতে গন্ডা ছয়েক পয়সা, পকেট হইতে একটা লোহার কম্পাস, দেখো মাপ কাঠের একটি ফুট রুল, কয়েকটা বিড়ি, একটা ডেসলাই, একটা গাজার কলিকা, এইগুলো পাওয়া গেছে। ব্যাস। এরপরটা দেখো 3.2টা বলেছে আপনি কি ভগবানের চেয়েও বড়? কাকে এ কথা বলা হয়েছে? এটা দেখো হরিদা জগদীশবাবুকে এই কথা বলেছিল। কেন বলা হয়েছিল? কারণ জগদীশবাবু বারান্দায় দাঁড়িয়ে ওই সন্ন্যাসী বেশে আসা হরিদাকে আসতে বলেছিল। তখন হরিদা বলেছিল তুমি কি ভগবানের চেয়েও বড়, মানে আপনি কি ভগবানের চেয়েও বড় যে আপনি না এগিয়ে এসে আমাকে আসতে বলছেন। এই তত্ত্বটা শুধু তুলে দেবে, খুবই সোজা। একটু যে যার মানে বইয়ে তো অবশ্যই ভালো আছে। এরপর দেখো এই 4 নম্বর দাগের যে প্রশ্নগুলো, এগুলো আর কোনো বলার দরকার নেই, যে যার মানে বই থেকে তুমি যে যার মতো মুখস্থ করতে পারো। ধ্বংস দেখে ভয় কেন তোর? ধ্বংসকে ভয় না পাওয়ার কারণটি কি? এটা দেখো প্রলয় উল্লাস থেকে নেওয়া। ঠিক আছে, প্রলয় উল্লাস থেকে নেওয়া। ক্লিয়ার? কাজী নজরুল ইসলাম বলেছিলেন যে যে বিধ্বংসী ঝড় আসছে, কালবৈশাখী ঝড় আসছে, এই ঝড়ে যেমন ধ্বংস হয়, এই ধ্বংস থেকে পাওয়ার কিছু নেই, ঝড় চলে যাবে, তারপরে আবার সৃষ্টি হবে। এই বিষয়টা তুমি শুধু তুলবে। এরপরে দেখো বলছে এ অদ্ভুত বারতা। বারতা মানে হচ্ছে বার্তা। বার্তাটি কি? বার্তাটি হচ্ছে ইন্দ্রজিতের যে মা, ওকে, ইন্দ্রজিতের মাতা যখন প্রমোদ ভবনে এসে যখন বার্তা দেয় যে বীর বাহু মারা গেছে, সেই অদ্ভুত বার্তাটাকে ইন্দ্রজিতেরই অদ্ভুত মনে হয়। কারণ ইন্দ্রজিৎ জানে যে সে যুদ্ধে গিয়ে রামকে নিহত করে এসেছে। ওকে, তারা আবার কি করে বীরবাহুকে মারতে পারে, এই জন্য কী হয়েছে, এই কারণেই এই বার্তাটা ইন্দ্রজিতের কাছে অদ্ভুত মনে হয়েছে। তো এই বিষয়টা শুধু তোমাকে তুলতে হবে, সোজা। 5.1 বলছে বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে। এটা তো পথের দাবি থেকে নেওয়া আছে। ঠিক আছে, পথের দাবি থেকে। ক্লিয়ার? তো কি বলছে, আর এই যে এই অদ্ভুত বার্তা, এটা কি আছে? এটা অভিষেক থেকে। ক্লিয়ার? এখানে বলছে দেখো যে নিমাইবাবু পকেট থেকে যখন কোলকে পেয়েছিল এবং তার সাজগোজটা যাচাই করার পরে কি দেখেছিল, যে সে তেল মেখেছে এবং তার পোশাক আশাক সমস্ত কিছু দেখে তখন নিমাইবাবু বলেছিল যে সেই সব্যসাচীর স্বাস্থ্য চলে গেছে, মানে গাঁজা খেয়ে খেয়ে স্বাস্থ্য চলে গেছে, কিন্তু সাজগোজ তেল মাখা রুমাল সমস্ত কিছু দেখে তার শখের 16 আনা বলেছিল। ঠিক আছে, এই বিষয়টা তোমাকে তুলতে হবে। আশা করি তোমাদের মানে বইয়ে সুন্দরভাবে আছে, এটা মুখস্থ করে নেবে। এটা বলছে দেখো হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য রয়েছে। এটা দেখো বহুরূপী থেকে নেওয়া। ঠিক আছে, কি বলছে জীবনে নাটকীয় বৈচিত্র্য বলতে কি বোঝো? অর্থাৎ হরিদা কী করছে, বাধা ধরা চাকরি করতে চান না, তিনি চাকরির যোগ্য কিন্তু চাকরি করতে চান না, কারো কথা শুনতে চান না, তিনি স্বাধীন থাকতে চায়, তাতে তিনি অভাব অনটনকেও সহ্য করে নিতে পারে। ঠিক আছে, সেই কারণে তিনি বিভিন্ন নাটক সেজে, নাটকের মানে বহুরূপী সেজে তিনি নাটক করে যা পয়সা পেতেন সেইভাবেই তিনি তার জীবন চালাতেন। ঠিক আছে, সেই বৈচিত্র্যের কথা এখানে সব তুলতে হবে, খুবই সোজা। তো অবশ্যই কোশ্চেনটা মুখস্থ করে নেবে। এরপর দেখো 6টাও খুব সোজা, ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর। এটাও দেখো প্রলয় উল্লাস থেকে নেওয়া, প্রলয় উল্লাস। ঠিক আছে, খুব সোজা সোজা গল্পগুলো লাইনগুলো তুলেছে, বুঝতেই পারছো কার কথা বলা হয়েছে। এটা হচ্ছে স্বয়ং জটাধারী শিবের সঙ্গে তুলনা করেছে, কালবৈশাখীর রূপ নিয়ে যিনি আসছেন মহাকালের সঙ্গে তুলনা করেছে। তার ভাঙা গড়ার প্রসঙ্গটি প্রলয় উল্লাস কবিতা থেকে, অর্থাৎ তিনি ঝড় নিয়ে এসে সমস্ত তছনছ করে ধ্বংস করে দিচ্ছে, আবার ঝড় চলে যাওয়ার পরে আবার নতুন সব কিছু সৃষ্টি হয়ে সুন্দরভাবে প্রকৃতি আবার সেজে যাচ্ছে। এই বিষয়টা তোমায় তুলতে হবে, এই খুবই সোজা। এবারে বলছে তো ঘুচাবো এ অপবাদ বদির রিপুকুলে। এটাও দেখো অভিষেক থেকে নেওয়া। ওকে, অর্থাৎ বক্তা এখানে হচ্ছে ইন্দ্রজিৎ। কোন অপবাদের কথা তিনি বলেছেন? লঙ্কাপুরী যখন রামের সৈন্য দিয়ে ঘেরা আছে, যখন যুদ্ধে ব্যস্ত এই লঙ্কাপুরী, তখন ইন্দ্রজিৎ প্রমোদ ভবনে নারীদের সঙ্গে মানে বামাদের সঙ্গে আনন্দ উপভোগ করছে। ওকে, নাচ গান বাজনা এটা করছে। এই যে সময়ে ইন্দ্রজিতের মা যখন এই খবরটা দিল যে বীরবাহু মারা গেছে, তখন ইন্দ্রজিৎ ভাবছে যে এই রকম যুদ্ধের পরিস্থিতির সময় আমি এই প্রমোদ ভবনে আনন্দ করছি, এটা আমাদের প্রজাদের কাছে একটা অপবাদ, সেই অপবাদের কথা তিনি
বলছেন। উক্ত অপবাদ ঘোচানোর জন্য তিনি কীভাবে প্রস্তুত হচ্ছেন, অর্থাৎ নিচেই দেওয়া আছে দেখবে, তিনি রণসজ্জায় সজ্জিত হয়ে বিভিন্নভাবে সজ্জিত হয়ে তিনি যুদ্ধে যাবেন। সেই তথ্যটা এটা মানে বই সুন্দর আছে, অবশ্যই মুখস্থ করে নেবে। সাতেরটা দেখো কি বলছে, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্ত চলে। এটা দেখো, এটা হচ্ছে সিরাজউদ্দৌলা থেকে নেওয়া, সিরাজউদ্দৌলা, ঠিক আছে। সিরাজউদ্দৌলা যে নাটকটি আছে সেখান থেকেই নেওয়া। পরেরটাও দেখো সিরাজউদ্দৌলা থেকেই নেওয়া। কোন জাতির কথা উদ্যোগাংশে বলেছে, অর্থাৎ বাংলায় যে বাঙালি জাতি বসবাস করে হিন্দু মুসলিম সকলকেই তিনি কথা বলেছেন। তার সৌভাগ্য সূর্য অস্তগামী কেন, কারণ পলাশির প্রান্তরে কি ব্রিটিশরা সৈন্য নিয়ে ব্যস্ত আছে, আর সৈন্যদের সেনাপতি ছিলেন রবার্ট ক্লাইভ। ওকে, সেই রবার্ট ক্লাইভ পলাশির প্রান্তরে সিরাজউদ্দৌলার সঙ্গে যুদ্ধ করবে বলে সৈন্য নিয়ে আসছে। আর সেই সময়ে সিরাজউদ্দৌলা বুঝতেই পারছেন যে ব্রিটিশদের সঙ্গে যুদ্ধে হয়তো তিনি মারাও যেতে পারে, এই জন্য বলছে বাংলার সৌভাগ্য আজ অস্তাগামী, কারণ বাংলায় ব্রিটিশরা দখল করে নেবে। ওকে, এই তথ্যটা নয় তুলতে হবে। আর এখানেও বলছে দেখো, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, কাদের উদ্দেশ্যে কথা বলেছে, অর্থাৎ এখানে হচ্ছে সিরাজউদ্দৌলা সভাসদের সপক্ষে এবং বিপক্ষে যে সমস্ত লোকেরা ছিল, মির্জাফর, রাজবল্লভ, মীর কাসিম, ওকে, তারপরে ধরো ওই যে মোহনলাল, এই সমস্ত সব, তারপর জাফর খাঁ, এদের কথা বলা হয়েছে। কোন দুর্দিনের জন্য, একই যে ব্রিটিশরা তাদের বাংলা আক্রমণ করেছে, সেই আক্রমণ থেকে বাঁচার জন্য যে লড়াই হবে, সেই লড়াই যে দুর্দিন আসছে, সেই দুর্দিনের কথা এখানে বলেছে। এটাও সোজা, এটা তুমি তোমার বই থেকে অবশ্যই পরিষ্কারভাবে সুন্দরভাবে মুখস্থ করবে, কারণ এগুলো যদি এখন আলোচনা করতে আসি তোমরাও বিরক্ত হবে এবং অনেকটা সময় নষ্ট হবে। ওকে, তো এরপরে দেখো আটেরটা কি বলছে, কম্পিটিশানে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে। এখানে বক্তা হচ্ছে, দেখো বক্তা হচ্ছে সাঁতারু অমিয়া, ঠিক আছে, সাঁতারু অমিয়া, কি সাঁতারু অমিয়া, ঠিক আছে। এই সাঁতারু অমিয়া হচ্ছে তিনি অহংকারী, তিনি ভেবেছিলেন যে সেই সব থেকে সেরা সাঁতার জানে, সেই জন্য তার এই অহংকার মনোভাবটা ফুটে উঠেছে। এই তথ্যটা তোমাকে তুলতে হবে। এরপরেও এটাও দেখো, এটাও তো কোনি থেকে নেওয়া, আর এটাও কোনি থেকে নেওয়া, ঠিক আছে, দুটোই কোনি থেকে নেওয়া। যন্ত্রণার সময় তোর অপোনেন্ট কে কাকে কথা বলেছে, এটা দেখো ক্ষিতীশ, তার সাঁতারু গুরু হচ্ছে ক্ষিতীশ, তাকে বলেছিল কোনিকে, ঠিক আছে, ক্ষিতীশ কোনিকে কথা বলেছে। বক্তা সময় ও যন্ত্রণাকে অপোনেন্ট বলেছেন কেন, কারণ দেখো যন্ত্রণাটাই যদি আগে বোঝো বা সময়টাও যদি বোঝো সেটাই পারো বুঝতে পারো। যন্ত্রণাটা কি, যন্ত্রণা আমাদের শরীরে যখন হয় আমাদের তখন কী হয়, কষ্ট হয়, শারীরিক দুর্বলতা আসে, মানসিক দুর্বলতা আসে, সবসময় আমাদের সেন্টিমেন্ট বা চিন্তাভাবনায় যন্ত্রণার দিকেই যায়, কষ্ট হয়, আমাদের পরিশ্রম ক্ষমতা লোপ পেতে থাকে। আর সময় হচ্ছে কি, সময় তার অপোনেন্ট। সময় যদি তুমি সেই যন্ত্রণাকে দাও, অর্থাৎ তোমার স্বাস্থ্যকে যদি সেই সময়টা দাও, তাহলে তোমার একসময় এই যন্ত্রণাটাও লোপ পাবে। এই তথ্যটা তোমাকে তুলতে হবে, খুবই সোজা। এরপরে দেখো 9 নম্বরের যে কোশ্চেনগুলো পড়েছে, এটাও সোজা। বৃক্ষরোপণের উপযোগিতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ করতে হবে, অর্থাৎ কথোপকথন। দুটো বন্ধু নিতে হবে, এ বলবে এই বৃক্ষরোপণ করা ভালো, এ বলবে বৃক্ষরোপণ এই করা, এই ধরনের তোমাকে একটা সুন্দরভাবে গল্প করতে হবে। আর এইটাও দেখো, বিদ্যালয়ে অনুষ্ঠিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠান বিষয়ে প্রতিবেদন, বিদ্যালয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, সেই নিয়ে একটা তুমি বা হবে, এই নিয়ে তুমি একটা প্রতিবেদন, অর্থাৎ যে খবরের কাগজে যে রিপোর্ট বেরোয় সেই রকম একটা প্রতিবেদন বানাতে হবে, তুমি বানিয়ে তৈরি করে নেবে। অর্থাৎ কীভাবে প্রতিবেদন করতে হয়, একটা প্রতিবেদন শিখে রাখবে, পড়ে নেবে, বুঝে নেবে। আর কথোপকথন মানে এটাও যে একে অপরের বন্ধুদের মধ্যে যে কথোপকথন, এটাও ভালো করে পড়ে নেবে, প্রস্তুত করে নেবে, খুবই সোজা। তো আশা করি প্রশ্নগুলি সবই তোমাদের কাছে খুব সোজা মনে হবে, পরীক্ষাটাও তোমাদের খুব ভালো হবে। ধন্যবাদ।